অরিজিৎকে নিয়ে আমি প্রথম প্রোগ্রাম কলকাতা আমি করেছি। মিঠুন যখন প্রথম মৃণাল সেনের ছবি করে তখন ওর সঙ্গে বিরাট প্রেম হয়ে গেছিল মমতা শঙ্করের। আমি সব চিঠি নিয়ে আসতাম, এনে মমতা শঙ্করকে মমকে দিতাম। সৌতুপ কিছু বাজে কমেন্টস করেছিল, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আশাজি বলেছিল যে রাস্তার কুকুর ঘেউ ঘেউ করে, তার কোনো জবাব দিতে হয় না। অভিজিৎ ওই বিশ্বাসটা নিয়ে রাত্রিবেলা ওখানে ঘুমোতো, ওইখানেই থাকতো, ওইখানেই খেত, সব কিছু করতো। কিন্তু রবীন্দ্রজিৎ অভিজিৎকে দিয়ে জীবনে কোনোদিন একখানা গানও গাওয়ায়নি। সৌমিত্রদার ডাকনাম ছিল ফুলু। তো বললো, কিরে ফুলু, আজকে পয়লা বৈশাখ, তুই আমাকে এখনো নমস্কার করলি না? বলতে বলতেই সৌমিত্রদা মাথা নিচু করে উত্তম কুমারকে নমস্কার করলো। আলী বর্মন আরতি দিকে দিয়ে গাইয়েছে, আশা ভোসলে ট্যাক্সি করে ফলো করতে করতে চলে গেছে আরতি মুখার্জি বাড়ির সামনে। আরতি মুখোপাধ্যায় যে বলেন এটা, যে ওনার প্রতি ভালো ব্যবহার করেনি বোম্বে থেকে, সেটা কি সত্যি? তাই শানু মিতা ভাবিকে বিয়ে করেনি, কিন্তু বউ হিসেবেই লোকে জানতো। কেমন দেখেছিলেন তোষণদা তো কিশোর কুমারকে? 100% সত্যি। ওর নিজের একটা গান নাজিম সাওয়ানের ড্রাইভারকে দিয়ে 500 টাকা দিয়েছিল, দিয়ে বলছিল যে সাহেব যখন রেকর্ডিংয়ে যাবে আমার গানটা শুনিও। এখন তো সব চোর, এখন অর্গানাইজার বলতেই চোর। এখন কটা অর্গানাইজার আছে যে নিজের ঘর থেকে টাকা দেবে আর্টিস্টকে। আমাকে নিয়ে হরনাথ চক্রবর্তী একটা ছবি করেছে, তাতে আমার নামে অঞ্জন চৌধুরী ক্যারেক্টার লিখেছে। নমস্কার, আমি অনিলবাবু চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই সময় দেখবেন প্রত্যেকটা বিষয়ে, মানে সে আপনার বিয়েবাড়ি হোক, জন্মদিন হোক, কোনো না কোনো ইভেন্ট অর্গানাইজারদের দেখবেন যে সেই ইভেন্টটা অর্গানাইজ করছে। যে কোনো ফ্যামিলি ছোটো ছোটো গেট টুগেদার, সেটাও কোনো না কোনো ইভেন্ট অর্গানাইজার এসে অর্গানাইজ করেন। আর জলসা হলে তো কথাই নেই। আগেকার দিনে যেগুলো আমরা বলতাম জলসা, সেগুলো এখন বিভিন্ন রকম নাম, কনসার্ট, ইভেন্টস, অনেক রকম নাম আছে। সেগুলোও কিন্তু আজকের দিনে যারা করেন তারা হচ্ছেন ইভেন্ট অর্গানাইজার। আর প্রত্যেকটা শিল্পীর আবার বিভিন্ন রকম ম্যানেজার থাকেন, তাদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। কিন্তু একটা সময় এই ইভেন্ট অর্গানাইজাররাও ছিলেন না এরকমভাবে শিল্পীদের ম্যানেজাররাও ছিলেন একজনই, তার নাম হচ্ছে তোচন ঘোষ। গোটা বাঙালির কেউ বোধহয় তোচনদাকে চেনেন না, তোচন ঘোষকে চেনেন না, তোচন ঘোষের নাম শোনেননি, এরকম বোধহয় খুব কম মানুষ আছেন, অন্তত যারা গান বাজনা নিয়ে একটু চর্চা করেন বা খোঁজখবর নেন। তোচন ঘোষ ছিলেন বলছি না, তোচন ঘোষ এখনও আছেন, এবং তোচনদা হয়তো নিজে সক্রিয়ভাবে এখন আর সেরকমভাবে অংশগ্রহণ করেন না, ইভেন্ট অর্গানাইজও করেন না, বা এরকমভাবে শিল্পীদেরও ম্যানেজ করেন না। তার ছেলে বনি, মেয়ে রাজনন্দিনী, এরা সবাই করেন। কিন্তু তোচনদা এমন একটা নাম, তোচন ঘোষ এমন একটা নাম, তাকে কিন্তু বাঙালির ভুলতে পারার কথা নয়। তো তোচনদা আজকে আমাদের গেস্ট, আমাদের পডকাস্টের অতিথি। তোচনদা, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। মানে আপনার নিজের ভালো নামটা মনে আছে এখন, নাকি ভুলে গেছেন? না, ভুলে যাবো কি করে, আমার ভালো নাম তপন ঘোষ। আচ্ছা, এই বোধহয় প্রথম বাঙালি জানলো যে তোচন ঘোষের ভালো নাম হচ্ছে তপন ঘোষ। তো তোচনদা, মানে এই যে আপনার গান বাজনার জগতে আসা, সেটা তো বোধহয় আপনার একটা পারিবারিক যোগ ছিল। আমি শুনেছি যে উৎপলা সেন বোধহয় আপনার পিসিমা ছিলেন বোধহয়, তাই তো? উৎপলা সেন আমার আপন পিসিমা। তার মানে সত্যিনাথ মুখোপাধ্যায় আপনার পিসেমশাই হচ্ছে না? আমার পিসেমশাই। আর আমার আপন মামা ছিলেন নজরুল গানের সম্রাট ধীরেন বসু। ও আচ্ছা, তাই আপনার নিজেদের মামা ছিলেন নরেন বসু? আপন মামা। আচ্ছা, আর কেউ ছিল গানের কেউ? সাবিত্রী ঘোষ। সাবিত্রী ঘোষ ছিলেন। যিনি আচ্ছা, হিমাংশু দত্ত সুরসাগরের সব লেখা গান রেকর্ড করেছেন। সাবিত্রী ঘোষ খুব নামকরা একজন গায়িকা ছিলেন, উনি আমার আপন কাকিমা ছিলেন। ও, তাহলে আপনার বাড়িতে মোটামুটি গান বাজনা চর্চা ছোটবেলা থেকেই দেখেছেন? একদম একদম। আচ্ছা, তো মানে হঠাৎ করে আপনার কি হয়ে চলে আসা এই ব্যাপারে? আমার চলে আসা মানে কি, আমি গাড়ির ব্যবসা করতাম। আচ্ছা, আমার বড় ভাইয়ের বন্ধু ছিল প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অজয় বিশ্বাস।
ও আচ্ছা, অজয় বিশ্বাস, হ্যাঁ। অজয় বিশ্বাসী মানে আমার, অজয় বিশ্বাস মানে যিনি আছে রাখি গুলজারের প্রথম হ্যাঁ, হাজবেন্ড, তাই তো? হ্যাঁ, যে- রাখির ফার্স্ট হাজবেন্ড আচ্ছা, হ্যাঁ, অজয় বিশ্বাস। হ্যাঁ, ওই আমাকে এই লাইনে নিয়ে আসে। আচ্ছা, আমার গুরু বলতে ওকেই আমি মনে করি। হ্যাঁ, এবং আরেকজন আমার গুরু বলবো না, আমার অভিভাবক ছিলেন বসুশ্রী সিনেমার কর্ণধার মন্টু বসু। মন্টু বসু, হ্যাঁ। তো অজয় অজয় বিশ্বাসের সম্পর্কে আমি প্রচুর কথা শুনি, বিভিন্ন মানুষের কাছে শুনি, অনেক সময় পুরোনো দিনের কথা বলতে গিয়ে পুরোনো লোকজনের কাছে, যে অজয় বিশ্বাস বেসিক্যালি যে সময়টা মানে সেই সময় ভীষণ ক্যারিশমেটিক মানুষ ছিলেন। অজয় বিশ্বাস প্রথমত তখনকার দিনে উল্টোরথ এবং সিনেমা জগৎ বলে দুটো বই বেরোতো। আচ্ছা, হ্যাঁ, তাতে সাংবাদিক হিসেবে অজয় বিশ্বাস প্রচুর লেখা লিখত বোম্বে থেকে। আচ্ছা। এবং তখন এই দুটো বই ভীষণ পপুলার ছিল। তার সঙ্গে বোধহয় ইভেন্ট অর্গানাইজও করতেন সেই সময়, জলসা বিভিন্ন রকম। জলসা মানে কি, ও যে জলসা করেছে সেই জলসা অনেকে করতে পারেনি। ওর ওর আগে আরেকজন ছিল যিনি সুচিত্রা সেনের বোনকে বিয়ে করেছিল, বারিন্ধর। আচ্ছা, বারিন্ধর ছিল এই লাইনের একজন প্রাণপুরুষ হ্যাঁ, সঙ্গীত জগতের। তারপরে অজয় বিশ্বাস। আচ্ছা। তো অজয়দার সঙ্গে সঙ্গে আপনি থাকতেন তো সেই সময়? অজয় আমাকে, আমি গাড়ি ব্যবসা করতাম, হ্যাঁ, অজয় আমাকে নিয়ে নিয়ে সব ফাংশনে যেত। এই করতে 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 আমার এই ফাংশন জগতে আসা। আচ্ছা। তো সে সময় মানে আপনার ফাংশন যেহেতু আসে, মানে এইগুলো করতেন আপনার বাড়িতে, কি সে সময় অ্যাকসেপ্ট করেছিল সবটা? না একটু একটু প্রথম দিকে ব্যবসা বাড়িতে ছেড়ে আপনি তো জলসা করছেন, সে সময় তো এতটা ব্যাপারটা ছিল না যে ইভেন্ট অর্গানাইজাররা বা আজকে ধরুন যে আপনার যে আপনি যে কাজটা করে গেছেন আর কি বাংলা মানে সংস্কৃতি জগতে, সেটা তো সেরকমভাবে ছিল না আগে সেরকমভাবে। না, সেরকম ছিল না। কিন্তু তখনকার দিনে একটা সবচেয়ে ভালো ছিল, তখন আমাদের আমাদের যে সুবিধাটা ছিল, এখনও যেটা আছে, আমরা কোনো আর্টিস্টের সেক্রেটারির সঙ্গে কথা বলতে হতো না, যেটা এখনও মানে হয় না। বলতে হয় না। তারপরে প্রথম অনুষ্ঠান আপনার কি তাহলে? আমি প্রথম অনুষ্ঠান করেছিলাম বাঁকুড়াতে, উৎপলা সতীনাথ আরতি মুখার্জি নাইট। ওটা আমার জীবনের প্রথম এককভাবে অর্গানাইজ করা। কিভাবে হলো, পুরো যোগাযোগটা কিভাবে হয়েছিল? তখন আমি অজয়ের সঙ্গে ঘুরতে ঘুরতে আমি এত বেশি ফাংশনে যেতাম যে লোক আমাকে চিনতে আরম্ভ করতো। এবং আমি একটা জিনিস আমার ছিল, যেটা এখনও আছে, যে আমি অসাধারণ মাইক্রোফোন ধরে অ্যাঙ্কারিং করতে পারি। আচ্ছা, এটা আজকের দিনেও করি। আচ্ছা, এবং আমার আরও বেশি বেশি নাম হয়েছিল। আমি বসুশ্রীতে পয়লা বৈশাখ একটা ইভেন্ট হতো, যেটা বিখ্যাত ছিল, যেটা মন্টু বসু অর্গানাইজ করতো, পরের দিকে আমি করতাম। পয়লা বৈশাখ বসুশ্রীর বিচিত্র অনুষ্ঠান। আচ্ছা। এটা কত বছর অবধি হয়েছিল? কত বছর থেকে কত বছর? এটা হয়েছিল, এটা তো আমি তো শুনেছি বারে গোলাম আলী খান গান করেছেন এবং রবিশঙ্কর বাজিয়েছেন। এটা বহু বছর ধরে হয়েছিল। তারপরে মধ্যেখানে বন্ধ হয়ে গেছিল। তারপরে আমি আবার এটাকে প্রায় 11 বছর হলো আবার নতুন করে আরম্ভ করেছি। তো তুই না মানে এই যে বসুশ্রী সিনেমা হলটা, এটা নিয়ে প্রচুর কথা শুনি আমি। ইনফ্যাক্ট খেলার মাঠের লোকদের, মানে সুব্রত ভট্টাচার্যের কাছে গল্প করতে গেলেও বসুশ্রী শোনা যায়। গিয়ে ওখানে গিয়ে আমরা প্র্যাকটিসের পরে গিয়ে বসুশ্রীতে মন্টু বোসের সঙ্গে গল্প করছি, বা ইস্ট বেঙ্গল ক্লাবের কোনো প্লেয়ারদের সঙ্গে, পুরনো সুভাষ ভৌমিকের সঙ্গে কথা বলতে গেলে বহুবার শুনেছি বসুশ্রীর কথা শুনেছি, এবং স্পেশালি মন্টুদার কথা শুনেছি। মন্টু বোস এরকম একজন মানুষ ছিলেন, একটু যদি মন্টু বোস সম্পর্কে বলেন একটু। না, মন্টুদার একটা প্রথম ব্যাপার ছিল, মন্টুদা ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবল সেক্রেটারি ছিল। হ্যাঁ, সেটা মন্টুদার একটা বড় পরিচয়। তার থেকে বড় পরিচয় ছিল বসুশ্রী বলতে গেলে লোকে জানতো যে বসুশ্রীর কর্ণধার মন্টু বসু। এবং একটা সময় ছিল যখন সকাল 10:30টায় আমি, ভানু বন্দ্যোপাধ্যায়, তারপরে শ্যামল মিত্র, তারপরে রবি ঘোষ, তারপরে উজ্জ্বল সেনগুপ্ত মানে যিশু সেনগুপ্তর বাবা, আমরা সব আড্ডা মারতাম। আচ্ছা, আমরা 10:30 11টায় ঢুকতাম, আবার 12:30টার সময় যে যার বেরিয়ে চলে যেতাম। সন্ধেবেলায় ভানুদা, রবি ঘোষ, অজয় বিশ্বাস, এরা সব ওই বসুশ্রীর ওপর একটা ঘর ছিল, ওখানে এরা তাস খেলতো।
আচ্ছা। তখন আমরা অবশ্য থাকতাম না, হুম। আমরা থাকতাম এই সকালের দিকটা যখন একটা আড্ডা হতো, সবাই আচ্ছা। আসতো আর কি। তো এই আড্ডাগুলো কি হতো, মানে এই ভানু বন্দ্যোপাধ্যায় তো শুনেছি খুব জমাটি লোক ছিলেন বোধহয়। আড্ডা হতো তখন, নানা রকম আর্টিস্ট, শ্যামল মিত্র এসে গল্প করলো, উত্তম কুমারের যেহেতু খুব ভালো বন্ধু ছিল শ্যামলদা, যে একটু পরেই উত্তমের একটা শুটিং আছে, ওইখানে যাব। তা আমরা এইসব নানা বিষয়ে আলোচনা হতো, এবং হয়তো আমরা আড্ডা মারতে মারতে ভানুদা বললো আমাকে যে আমাকে একটু গাড়িতে তুলে দে। আমি গেটের বাইরে গাড়িতে তুলতে এলাম, দেখলাম অতটুক সময়ের মধ্যে প্রায় 10, 15, 20 জন লোক রাস্তায় দাঁড়িয়ে গেছে ভানুদাকে দেখে, এত পপুলার ছিল। এবং রবি ঘোষও তাই। রবি ঘোষকে একটু মানে রিজার্ভ ছিলেন, মানে কম কথা বলতেন বা কিছু? না, সেরকম ছিল না রবি ঘোষ, এমনি মানুষটা খুব ভালো ছিল। তবে হ্যাঁ, একটু ভানুদাদের মতো এত বেশি, ভানুদারা যেরকম পৃথিবীর গল্প জানতো, হুম। সেই জন্যে রবিদা কথা বলতো, কিন্তু এতটা ছিল না আর কি। আচ্ছা। উত্তম কুমার আসতেন তো বসুশ্রীর বিয়েতে? এটা সবচেয়ে বড় একটা ব্যাপার। পয়লা বৈশাখ উত্তম কুমার গান করতো, এবং উত্তম কুমার গান যদি লাইন ভুলে যেত, নিচে সন্ধ্যা মুখোপাধ্যায় বসে থাকতো, উনি কথা প্রম্পট করে দিত। আচ্ছা। তখন সুপারহিট গান ছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, ওনার লিপেরই গান আর কি। হ্যাঁ। আমি মানে উত্তম কুমারের গলার একটা গান মানে ইউটিউবেই শুনেছি, ওই আরতি মুখোপাধ্যায়ের গানটা ইমম যোচনায়, এই গানটা উত্তম কুমারের। এটা আমি বলে নিই। হ্যাঁ। নচিকেতা ঘোষ সুরকার, উনি উত্তমদার ভীষণ ভালো বন্ধু ছিল। উনি একটা কোনো জন্মদিনে এই গানটা, তখন আরতি মুখার্জি রেকর্ড করেনি, এই গানটা উত্তম কুমার গেয়েছিল। এই গানটা রেকর্ড করে মেগাফোন কোম্পানি বাজারে ছেড়েও দিয়েছিল। আচ্ছা। তারপরে HMV কোম্পানি এই গানটা আরতিদিকে দিয়ে গাওয়ায়, এবং লোকে মানে অনেক লোক জানতো যে এই গানটা উত্তম কুমারের গান। হ্যাঁ। আচ্ছা, প্রথম দিকে তাই জানতো? প্রথম দিকে লোকে তাই জানতো, কিন্তু পরে আরতিদির মুখে এই গানটা খুব হিট হয়েছিল। উত্তম কুমার কেমন আড্ডায় আসতেন যখন, কীরকম মানে এরা আপনি এই আড্ডাগুলো আসতেন, তার কীরকমভাবে মানে নিজে মানে খুব সবার সামনে তো আসতেন না খুব, একটা শুনেছি আর কি, কিন্তু এই আড্ডাগুলো আসতেন? এই আড্ডা না, এই পয়লা বৈশাখটা বিশেষ করে আসতো। হ্যাঁ। এবং আমার একটা স্মৃতি খুব মনে পড়ে। আমার মনে হয় এই ছবিটা বাজারে অনেক জায়গায় বিক্রি হয়েছে। একটা সিন আমার মনে আছে, উত্তমদাও ঢুকেছে, সৌমিত্র চ্যাটার্জিও ঢুকেছে। আচ্ছা। উত্তম কুমার সৌমিত্রদার ডাক নাম ছিল ফুলু। হ্যাঁ। তো বললো, কিরে ফুলু, আজকে পয়লা বৈশাখ, তুই আমাকে এখনো নমস্কার করলি না? হ্যাঁ। বলতে বলতেই সৌমিত্রদা মাথা নিচু করে উত্তম কুমারকে নমস্কার করলো। সেই ছবিটা সিসি স্টুডিও তুলেছিল। আচ্ছা। এবং এত বিক্রি হয়েছিল ওই ছবিটা, আমার মনে হয় আজকেও বহু বাঙালির ঘরে ওই ছবিটা দেখা যায়। ঠিক কথা, ছবিটা খুব চেনা ছবি আর কি, আপনি বলাতে মনে পড়লো। এবং ওটা বসুশ্রুতিই হয়েছিল পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখ। আচ্ছা, তো এটা আপনার সামনেই হয়েছিল? আমি তখন অর্গানাইজ করছি তো। আচ্ছা। হ্যাঁ। তো মানে সেই সময় তো মানে আমি কিছুদিন আগে দেখছিলাম একটা আপনার ওই বসুশ্রীর একটা অনুষ্ঠানই দেখছিলাম, যে R.D. বর্মন এসছেন, মান্না দে এসছেন, এবং স্টেজের উপরে দুজনের কথাবার্তা চলছে। ওইটা একটু বলে নিই। আমি বম্বেতে, আমার অফিস এখনও আছে, আমার বাড়ি তখন ছিল না। তা আমি একটা অটো রিক্সা নিয়ে সিধে R.D. বর্মনের বাড়ি গেলাম। তা আমাকে দেখে বললো, কী রে, তুই দুপুরবেলা এসছিস, ভদকা খাবি নাকি? আমি বললাম, দাও খাই। বললো, দাঁড়া, আমি মুসুরির ডাল রান্না করছি, দুপুরবেলা খেয়ে যা। সব হওয়ার পর আমায় বললো, তুই হঠাৎ আমার কাছে কী ব্যাপার? তাই আমি বললাম, তোমার কাছে এসি একটা ব্যাপারে, আমি একটা মান্নাদের অনুষ্ঠান করছি, তোমাকে ওই অনুষ্ঠানটায় আমি টিকিট দেবো আর হোটেল দেবো, তোমাকে একটু যেতে হবে। তখন বললো, শোন, মান্নাদার জন্য যদি আমায় যেতে বলিস, যেখানে বলবি আমি 1 পায়ে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবো। আমার সেই কথাটা আজও কানে ভাসে, যে কত সম্মান করতেন। এবং ভাবা যায় না, আমি যখন অনুষ্ঠানটা করলাম, R.D. বর্মনকে আমি টিকিট দিয়েছিলাম, তখন তো এত প্লেন চলতো না। তা আমি একটা মানে
এমনি ক্লাসের টিকিট Economy দিয়েছি, class, হ্যাঁ। ইকোনমি ক্লাসের টিকিট দিয়েছিলাম। হুম, আর ডি বর্মন সেই টিকিটটাকে বিজনেস ক্লাস নিজের টাকায় করেছিল। আচ্ছা, করে এবার যখন অনুষ্ঠানটা আরম্ভ হলো, তো দুটো তিনটে গানের পর আর ডি বর্মন যখন ঢুকছে তখন পাবলিক থেকে বিরাট চেঁচাচ্ছে। আর মান্নাদার একটা ব্যাপার ছিল, মান্নাদা রেগে গেলে একটু ইংরেজি বলতেন। হ্যাঁ, তো যেই আর ডি বর্মন ঢুকছে, লোক চেঁচাচ্ছে, তখন আমায় ডেকে বললো, তোচন হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে হুম, এত চেঁচা? আর কিছু হয়নি, পঞ্চমদা এসছে। বলো বলে পঞ্চম, আর এসো 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 বলে পঞ্চমদাকে ডেকে পাশে বসালেন। হ্যাঁ, বসিয়ে ফট করে বললেন যে, পঞ্চম, আমি 50 বছর বম্বেতে থেকেছি, এমন কোনো মিউজিক ডাইরেক্টর নেই যাদের গান আমি করিনি, কিন্তু পঞ্চমকে আমি ভীষণ সম্মান করি। ও যা গান আমাকে দিয়ে গাইয়েছে, আমার মনে হয় যে আমি কোনো মিউজিক ডিরেক্টরের এরম গান, আর ওকে আমি সবসময় বলি লয়ের রাজা। ও যা লয় লয় বানাতো, কোনো মিউজিক ডিরেক্টর এরকম বানাতে পারে না। হ্যাঁ। তারপরে ওরা একসঙ্গে গানও গাইলেন বোধ হয়। না, গাইলেন না। আচ্ছা। আর ডি বর্মন সুর করেছে, মান্না দে প্রচুর সুর গান করেন। করেছে। হ্যাঁ। তো সেই সময় তো তোষণদা একটা জিনিস ছিল যে ব্যাক স্টেজে আড্ডাটা খুব হতো বোধ হয়। এখন যেমন আর্টিস্টরা যেমন এসেই বলে যে আগে আমাকে দাও, আমি বেরিয়ে যাবো, তখন ছিল না। তখন তখন আমার এখনো মনে আছে, নীলমণি চৌধুরী একটা অনুষ্ঠান করতো ওনার বাড়ির সামনে, ওই পার্কটায়, পার্ক সার্কাসে। আচ্ছা, ওখানে আর্টিস্টরা যেই ওদের এরপরে শ্যামল টুপি যাবে, তখন হয়তো পাশ থেকে সতীনাথ মুখার্জি বললো, না না এখন আমি যাব না, আচ্ছা, শ্যামল গেয়ে নিক, এরপরে আমি যাব। আচ্ছা, মানে তখন কেউ চলে যাওয়ার জন্য, এখন যেটা সিস্টেম, হ্যাঁ, আমার বিরাট কাজ আছে, হ্যাঁ, আমার রেকর্ডিং আছে, আমার অমুক কাছে আমায় তাড়াতাড়ি সেরকম, যেতে হবে, হ্যাঁ। সেইটা তখন একেবারেই ছিল না। আড্ডা চলতো আর কি আর্টিস্টদের মধ্যে। একদম একদম প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক ওরকম ছিল আর কি। খুবই ভালো ছিল। ঠিক কথা। তোষণদা, তারপরে আপনার এই যে জার্নিটা শুরু হলো আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে বম্বের সঙ্গে বোধহয় যোগাযোগ তৈরি হলো একটা। আমার এই অজয়ের সঙ্গে থাকতে থাকতে আমি বম্বেতে, তারপরে আমি ফ্ল্যাট কিনলাম। আজকেও বম্বেতে আমার ফ্ল্যাট আছে, বম্বেতে আমার অফিস আছে, এখন আমার রেগুলার যাওয়া আসা আছে। যখন কোনো বম্বের আর্টিস্ট দরকার হয়, আমার বম্বে যেতে হয়। এই পরশু দিনই ফিরেছি বম্বে থেকে। আপনি এখন অ্যাক্টিভলি যাতায়াত করছেন এখন? হ্যাঁ হ্যাঁ, এখন আচ্ছা, শুধু মানে বনি টিমলিরাই নয়? না না না, আচ্ছা, বনি বিদেশে শোগুলো বনি বেশি করে। হ্যাঁ, এই এখন যেরকম নেই, এখন সোনু নিগমকে নিয়ে সাউথ আফ্রিকায় গেছে। সোনি সাউথ আফ্রিকা গেছে। আচ্ছা, তোষণদা, এই ওখানে গিয়েই তো প্রথম বোধহয় আপনার ওখানে গিয়েই প্রথম বোধহয় আপনার শানের বাবা যে মানস মুখোপাধ্যায়, তার সঙ্গে বোধহয় আপনার ঘনিষ্ঠতা এবং ঘনিষ্ঠতা, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। শানের বাবা মানস মুখার্জি মিউজিক ডিরেক্টর ছিলেন, এবং আমার এখনও মনে আছে উনি নিজে মাংস রান্না করে আমাদের দুপুরবেলা খাওয়াতো। আর এত বড় মনের মানুষ ছিল। আচ্ছা, তো আপনি আপনি বলেওছেন, আমি আগেও শুনেছি যে আপনি বলেছেন যে মানে মানস মুখোপাধ্যায়ের একটা বড় কন্ট্রিবিউশন ছিল আপনার অ্যাটলিস্ট আর্টিস্টদের সঙ্গে আলাপ হওয়া বা এতে। আমি হেমা মালিনীকে জীবনে চিনতাম না, মানুষরা হেমা মালিনীকে গান শেখাতো, রাখিকে গান শেখাতো। এরা গান শিখতেন হেমামালিনী, রাখিরা? এরা সব মানুষদার ছাত্রী ছিল। আচ্ছা, তো রাখি জানতেন আপনি অজয় বিশ্বাসের বন্ধু, সেটা মানে সেই সময় কি ওদের ডিভোর্স হয়ে গেছে? তখন ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, তখন তখন হেমন্ত মুখার্জির বাড়িতে গুলজারের খুব যাওয়া আসা ছিল। আচ্ছা, ওইখানে ওই গুলজারের বাড়ি থেকেই রাখির সঙ্গে গুলজারের আলাপ হয়। ও হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শুরু হয় এটা? হ্যাঁ, আচ্ছা, ওইখান থেকেই গুলজারের সঙ্গে রাখির বিয়ে হয়। আচ্ছা। তো অজয় বিশ্বাসের শেষটা কিরকম, মানে উনি উনি কি করতেন লাস্টের দিকে? আমি শুনেছি একটু একটু সমস্যায় ছিলেন, আর্থিক সমস্যা বা না কিছু। না, অজয় বিশ্বাসের একটাই ব্যাপার, অজয় বিশ্বাস প্রথম একটা ছবি করেছিল প্রথম প্রেম বলে, যে ছবিটাতে চুনি গোস্বামী যখন বিখ্যাত খেলোয়াড়, উনি ওই ছবিটাতে একটা খুব বড় রোল করেছিল। চুনিদা? আচ্ছা, হ্যাঁ, ছবিটার নাম ছিল প্রথম প্রেম, আচ্ছা, বসুশ্রীতেই রিলিজ করেছিল। আচ্ছা, তারপরে তো অজয় হিন্দি ছবি বানিয়েছে সমঝোতা, হ্যাঁ, তারপরে বানিয়েছে দো আঁখে।
ওই প্রথম রেখাকে ও আর রাম মুখার্জি মানে রানীর বাবা বাবা, হ্যাঁ। ওরাই নিয়ে এসেছিল ম্যাড্রাস থেকে। আচ্ছা তখন রেখাকে খুব বিচ্ছিরি দেখতে ছিল। আচ্ছা তারপরে তো ওরা একটা ছবি বানিয়েছিল অজয় বিশ্বাস, যে বিশ্বজিৎ আর রেখা দুজনে অ্যাক্টিং করেছিল। আচ্ছা। তো রফির সঙ্গে আপনার, মোহাম্মদ রফির সঙ্গে আপনার প্রথম দেখা বা যোগাযোগ কিভাবে? আমি প্রথম বলে নিই, আমার যেহেতু আমার পিসি উৎপলা সেন ছিল, সেহেতু আমার পিসেমশাই সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের জীবনের প্রথম বাংলা গান, যে গান আজও মানুষের মুখে মুখে ফেরে, আকাশ প্রদীপ জলে দূরের তারার বাণী, যে হ্যাঁ সেটা ওনার সুর, আচ্ছা হ্যাঁ লতা মঙ্গেশকরের প্রথম বাংলা গান। হ্যাঁ তারপরে রফি বাংলা গান করবে মেগাফোন কোম্পানি থেকে, সেটাও আমার পিসেমশাই সুর, পাখিটার বুকে তীর মেরো না, তোমার তোমার নীল পাটি চোখ, সেদ্ধ পাটি হাসি, এগুলো করেছিল। বিখ্যাত বিখ্যাত গান সব, মানে এটাও রফি সাহেব যখন রেকর্ডিং করে আমি বম্বেতে যাই। আপনি গিয়ে গেলেন, পিসমশাইয়ের সঙ্গে গেলেন? হ্যাঁ গেলেন। আচ্ছা, তারপরে আমার এখনো মনে আছে, আমার পিসমশাই ভেতর থেকে হারমোনিয়াম বাজিয়ে রফিকে গান তোলাচ্ছে। হ্যাঁ রফি হট করে বলল যে দাদা আপনি যদি গান করেন আমি তাহলে চলে যাবো। আমরা ভাবলাম বোধহয় রেগে গেছে, কিছু ব্যাপার হয়েছে। হ্যাঁ বলছে না না, আপনি এত সুরে গান করেন, আপনার গান শুনলে আমার আর গান গাইতে মানে মানে আমি এত বেশি নার্ভাস হয়ে যাবো যে আমি আর গাইতেই পারবো। আচ্ছা, তারপর তো সেই গান সুপারহিট হয়ে গেল। হ্যাঁ, পুরো অ্যালবামটাই সুপারহিট হয়ে যায়, অ্যালবামটা সবগুলো গানই সব কালো গানই। তো এরপরে মানে ওইখানে তো মানে কিশোর কুমারের সঙ্গেও তো আপনার ওই সময় আলাপ নাকি? অমিত কুমার আমার 35 বছরের বন্ধু। আচ্ছা আজকের দিনেও অমিত কুমার আমার এত ভালো বন্ধু যে এখনও আমি ডাকলে কলকাতার ফাংশনে যখন ডাকি তখনই আসে। তো সেই থ্রুতে অমিতের সঙ্গে ভালো বন্ধুত্ব থ্রুতেই আমার কিশোরদার সঙ্গে বেশি আসা যাওয়া এবং কিশোরদার সঙ্গে বেশি পরিচিত হওয়ার সুযোগ। কেমন দেখেছিলেন তুষারদা তো কিশোর কুমারকে? কিশোর কুমারের একটু অন্য টাইপের লোক ছিল উনি। সত্যি কথা বলতে আমার এখনো মনে আছে, কোনো জায়গায় একটা অনুষ্ঠান চলছিল, সেখানে কিশোর কুমার হাফ টাকা পেয়েছিল আর হাফ টাকা পায়নি বলে যায়নি। হ্যাঁ সেই অনুষ্ঠানটায় আগুন ধরে গেছে। হ্যাঁ কিশোর কুমার বম্বের বাড়ি থেকে খবর পাচ্ছে যে ওখানে আগুন জ্বলছে। উনি বলছে আমার কিছু করার নেই, আমার টাকা আমি পাইনি, সেই জন্য আমি ওখানে পৌঁছাইনি। আচ্ছা, এর মতো শোনা যায় যে মানে ওই হাফ টাকা না পেলে বোধহয় মানে গানটা শুরু করে পুরোটা গাইতো না, এরকম দুটো লাইনই আর কি করে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম কাণ্ড ছিল নাকি কিশোর কুমার? কিশোরদা খুব সিনসিয়ার লোক ছিল। ও যতটা ওনার নামে বলে লোকে, উনি আমার এখনো মনে আছে ওনার সেক্রেটারি তার ড্রাইভার ছিল আব্দুল বলে একজন মুসলিম লোক। কিশোরদা প্রথম গান গাইতে যাচ্ছে কল্যাণ জানানজির, রাস্তায় জিজ্ঞেস করলো আব্দুলকে যে টাকা পেয়েছো, বাড়িতে টাকা দিয়ে গেছে, বললো হ্যাঁ, বলে গাড়ি ঢোকাও, বলে কল্যাণ জানানজির গান গাইতে গেল। তারপরের গান কোথায় আছে, বললো আর.ডি. বর্মনের ফিল্ম সেন্টারে। টাকা পেয়েছো? হ্যাঁ পেয়েছি, আচ্ছা চলো। আচ্ছা আবার গেল, আবার গিয়ে ওখানে রেকর্ডিং করলো। হ্যাঁ থার্ড গান কোনো মিউজিক ডিরেক্টরে গাইতে যাচ্ছিল, জিজ্ঞেস করলো টাকা পেয়েছো, বললো না পাইনি, বললো গাড়ি ঘোরাও, গাড়ি একদম গৌরীকুঞ্জে ঢোকাও। আচ্ছা, মানে কিশোরদার বাড়িতে, হ্যাঁ। বাড়ির নাম ছিল গৌরীকুঞ্জ, গৌরীকুঞ্জ। হ্যাঁ। তো ওই থার্ড গান আর গাইতেই গেল না। হ্যাঁ, ও এই ধরনের মানুষ ছিল। অমিত কুমারও বোধহয় তাই না, একটুখানি খামখেয়ালি, একদম খামখেয়ালি। মানে অমিতদাকে নিয়ে, অমিত কুমারকে নিয়ে কিছু স্মৃতি তো আছেই আপনার, মানে সঙ্গে আলাপ হওয়ার স্মৃতি? অমিত আমার খুব ভালো বন্ধু, এখনও আমার খুব সঙ্গে রেগুলার যোগাযোগ আছে, রেগুলার। আমি এর মধ্যেও কদিন আগে অমিতকে সল রেখে খাওয়ালাম। অমিত একটু কিশোরদার টাইপের, একটু বাবার ইয়েটা পেয়েছে, কিন্তু মানুষটা খুব ভালো, মানুষটা খুব ভালো। এবং এখন তো চুটিয়ে প্রোগ্রাম করছে। একটু আগে বিদেশ থেকে আমার ফোন এসেছিল, এই বছরে অমিত বিদেশে এত অনুষ্ঠান করছে। আমার একজন বিদেশি বন্ধু, মানে বাঙালি বন্ধু বিদেশে থাকে, একটু আগে ফোন করেছিল যে অমিত কুমার তো বিদেশে
অনেকগুলো অনুষ্ঠান করছে না, হ্যাঁ এবছর অনেক অনুষ্ঠান করছে। ফ্লাইটে চড়তে খুব ভয় ভয় পান বোধহয়, মানে আমার কাছে মনে আছে যে সেটা কিশোরদার পেতেন। কিশোরদাও পেতেন। অমিত তো পেত অতটা না, কিশোরদা পেত, যার জন্যে কিশোরদা অনেক সময় বম্বে থেকে ট্রেনে করে কলকাতায় আসতো। ও আচ্ছা, ফ্লাইটে চড়তো না। ফ্লাইটে চড়তো। আচ্ছা আচ্ছা। তো আপনার বোধহয় মানে এইভাবেই বোধহয় বাবুল সুপ্রিয়কেও পাওয়া বোধহয় এইভাবেই, তাই তো? মানে আপনার বাড়িতে বোধহয় বিরক্ত করতো ভীষণ রীতিমতো। এই যেখানটা বসে আছি, হ্যাঁ এইটা আমার লিফট। হ্যাঁ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করতো। হ্যাঁ 5টার সময় ওর অফিস ছুটি হলে হ্যাঁ 5:30 6টায় এখানে চলে আসতো। হ্যাঁ এই নিচে একটা পুজো থাকতো। হ্যাঁ আমার যে লিপম্যানটা মারা গেছে, হ্যাঁ সে আর ওই এই পুজোর জল খেত, আর উল্টো দিকে চায়ের দোকান আছে, হ্যাঁ ওখান থেকে চা এনে দুজনে ভাগ করে চা খেত। হ্যাঁ তখন আমি বোম্বে যাচ্ছি, ও আমায় বললো আমি যাব। হুম তা আমি বললাম দেখো কিছু মনে করো না, হুম আমি তো কাজের জন্য প্লেনে করে যাব। হুম তো বললো আমি ঠিক চলে আসবো, আমি কোথায় আসবো? হ্যাঁ ও ট্রেনে করে সিধে বম্বে পৌঁছে গেল। হ্যাঁ তখন আমি ওকে নিয়ে প্রথম আর.ডি. বর্মনের বাড়ি গেলাম। আচ্ছা তখন আর.ডি. বর্মনের কাছে কাজ ছিল না। আচ্ছা আমাকে বললো তুই আমার কাছে নিয়ে এসছিস, আমার কাছে তো কাজ নেই, ওরও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে, ওকে বরঞ্চ তুই মাইকেল জ্যাকসনের কাছে নিয়ে যা। মাইকেল জ্যাকসনের বাপি লাহিড়ী। আমি তো চমকে গেলাম, মাইকেল জ্যাকসন মানে? তখন বললো তুই ওকে বাপি লাহিড়ির কাছে নিয়ে যা। আচ্ছা আমি ওকে বাপি লাহিড়ির কাছে নিয়ে গেলাম। হ্যাঁ বাপি লাহিড়ি ওর গান টান শুনলো, হুম শুনে ওকে বললো তুমি কালকে সকালে এসো, তরুণ মজুমদারের একটা ছবি হচ্ছে, তাতে একটা গান তোমায় গাওয়াবো। আচ্ছা হঠাৎ আমি প্রায় 3-4 ঘন্টা পরে ফোন পেলাম, বললো প্রচণ্ড আমাকে তো বসিয়ে বাপি লাহিড়ি বললো আজকে হবে না, তুমি আজকে চলে যাও কালকে। আমায় যেই ফোন করলো আমি বাপিকে ফোন করলাম, বললাম ওর গানটা আজকে হয়নি, কালকে আমি ওর গানটা করিয়ে দেবো। এই করে ও বাপি লাহিড়ির ওখানে যত গান ছিল, হয়তো শানু আসেনি বা কেউ আসেনি, সেই গানটা ওকে দিয়ে গাওয়া হতো। এরকম করতে 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 ও সব মিউজিক ডিরেক্টরের সঙ্গে ওর আলাপ হলো। আমি নিয়ে এটা কি সত্যি যে ওই নাদিম শ্রাবণের ড্রাইভারকে ফিট করে নিজের গানের সিডি দিয়ে দিত? একদম ওটা 100% সত্যি। ওর নিজের একটা গান হ্যাঁ ও নাদিম শাওনের ড্রাইভারকে দিয়ে 500 টাকা দিয়েছিল, হ্যাঁ দিয়ে বলছিল যে সাহেব যখন রেকর্ডিংয়ে যাবে হ্যাঁ আমার গানটা শুনিও। আচ্ছা সত্যি করেই তাই, হ্যাঁ। ওর ড্রাইভার ওর গান ওই নাদিম শাওনকে শুনিয়েছিল। আপনাকেও তো বোধহয় খুব বিরক্ত করতে শুনেছি, মানে বাড়িতে এসে সকালবেলা এসে কলিং টেবিল আপনি আমায় সকালবেলা এসে কলিং বেল টিপে বলতো যে একটা গান শোনাবো। আমার বাড়িতে সবাই ঘুমোচ্ছে, এখন আমি হারমোনিয়াম বার করে তোমার গান এখন শুনতে পারবো না। আচ্ছা তখন আমাদের একজন চেনা বৌদি ছিলেন, উনি ম্যাডা স্কোয়ারে থাকতেন। উনি একদিন দুপুরবেলা আমায় হঠাৎ ফোন করে বললো কি বিয়ার খাবে নাকি, বিয়ার খেলে চলে এসো। আমি গিয়ে দেখি বাবুল আর বাবুলের বাবা বসে আছে। আচ্ছা ওইখানে বাবুল আমাকে গান শোনালো। তখন আমি বাবুলকে একটা জিনিস বলেছিলাম যে দেখো শানু বেঁচে আছে, শানুর মতো একদম নকল করে গেও না, তাহলে তোমায় কেউ নেবে না, কারণ শানু জীবিত এখন। হুম কিশোর কুমার মারা যাওয়ার পর শানু কিশোর কুমারকে নকল করে গান গেয়েছে, কিন্তু পরে নিজের ধারাটা নিজে তৈরি করে নিয়েছে। তা তুমিও শানুকে নকল করো না, তুমিও কিশোর কুমার। সেটা সেম কথাটা ওকে বাপি লাহিড়িও বলেছিল। আচ্ছা, শানুদার সঙ্গে প্রথম কাজ কোথায়, মানে আমার হ্যাঁ শানুকে নিয়ে প্রথম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর প্রোগ্রাম করতে নিয়ে গেছিলেন। হ্যাঁ। আর এখানেও একটা বোধহয় বিষ্ণুপুরে একবার আপনি বোধহয় শানুদাকে নিয়ে প্রোগ্রাম করেছিলেন না, মানে তখন জাস্ট বাংলা গানটার গাইছে আর কি। তখন গাইছে শানুকে নিয়ে আমার একটা রেকর্ড। আমি বর্ধমানে একটা অনুষ্ঠান করেছি, আচ্ছা পরের দিন আমার বিষ্ণুপুরের শো, আচ্ছা যাবো কি করে, হ্যাঁ আমি একটা ম্যাটাডোর ভাড়া নিয়েছিলাম, আচ্ছা। সেই ম্যাটাডোরে বিছনা করেছিলাম, সেই বিছনাটায় শানু বিষ্ণু মানে বিচুলি মানে খড়ের বিচুলি দিয়ে আর কি দিয়ে তার উপরে কম্বল টম্বল পেতে ওইটায় শানু শুয়ে
ওই বর্ধমান থেকে বিষ্ণুপুর পর্যন্ত। কুমার শানু হরম্বা শুয়ে শুয়ে গেলেন? হ্যাঁ, মানে কত স্ট্রাগল থাকে প্রত্যেকটা হ্যাঁ। কাজের মধ্যে আর কি। আর যখন নামলো গাড়ি থেকে তখন জামা কাপড় নোংরা। আমি বললাম তুমি একদম স্টেজের দিকেই যেও না, শীতে গেস্ট হাউসে বা হোটেলে ঢোকো, জামা কাপড় ছেড়ে একবারে তুমি স্টেজে যাবে। তো শানুদারও বোধ একটা বোম্বেতে বড় স্ট্রাগল ছিল, তাই তো? শানুদাস, হ্যাঁ, শানুদা স্ট্রাগল ছিল। শানুদা তো অ্যাকচুয়ালি প্রথম বিয়েটা হয়নি। শানু আর যে মেয়েটা মিতা ভাবি, যে ওর প্রথম বউ বলে না, কিন্তু যার সঙ্গে ওর প্রথম প্রেম এবং যাকে নিয়ে ও, সেই ভদ্রমহিলা খুব সুন্দরী ছিল। ওরা দুজনেই ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যে রেস্টুরেন্টটা আছে, ওই মার্কেটটার ওপরে একটা ভেজিটেবল রেস্টুরেন্ট আছে, আচ্ছা ওখানে শানুও গান করতো, ওই মিতা ভাবিও গান করতো। আচ্ছা ওইখান থেকে ওরা দুজন বম্বে যায়। আচ্ছা বম্বে গিয়ে শানু এর কাছে, তার কাছে ঘুরে যখন কিছু হয় না, তখন ওই মিতা ভাবি একটা মুসলিম লোককে বিয়ে করে দুবাই চলে যায়। আচ্ছা তখন শানু ফিরে আসে। ফিরে এসে ওরই ছোট বোন কালী, যার 3টে ছেলে এখন মার সঙ্গেই থাকে, হুম ওই কালীকে শানু তখন বিয়ে করে। আচ্ছা বিয়ে করে ওরা, ওই কালী বলেছে চলো তুমি, এবার আমি তোমার সঙ্গে যাচ্ছি থাকো বলে, ওই মিতা ভাবি চলে যাওয়ার পর শানু মিতা ভাবিকে বিয়ে করেনি, কিন্তু বউ হিসেবেই লোকে জানতো। হুম তারপরে এই কালীকে নিয়ে, রীতা ভট্টাচার্য তখন কালীর নাম, যার নাম কালী, ওকে নিয়ে গেল বোম্বেতে। তারপরে তো শানু একটা একটা করে বড় বড় ছবি গান। শৃঙ্গজয় একদম, হ্যাঁ। তো এই যে 1942 লাভ স্টোরি, এইটা তো বোধহয় শানুদার বোধহয় প্রথম দিন বোধহয় বিধু বিনোদ চোপড়া বোধহয় ওনাকে সরিয়ে দিয়েছিল আর কি। এটার একটা রেকর্ড আছে। এটার সব কটা গান রিহার্সেল করেছিল অমিত কুমার। আচ্ছা যেহেতু আর.ডি. বর্মনের বেস্ট ফ্রেন্ড ছিল অমিত কুমার, দারুণ বন্ধু ছিল। হ্যাঁ রাত্রিবেলা একসঙ্গে ড্রিঙ্ক করা, এ করা, হুম। ওরা দুজনে করতো। হুম অমিত কুমার সব কটা গান তুলেছিল। হুম তখন ইনকাম ট্যাক্সের ঝামেলা এসেছিল কিশোরদার। হুম। কিশোরদা তখন মারা যায়। হুম তখন অমিত বম্বে, এই দিল্লি গেছিল, দিল্লিতে এইসব জিনিসগুলো ঠিক করতে। তখন বিধুভূষণ চোপড়া বলল আমি আর ওয়েট করবো না, তুমি এই শানুকে ডেকে নাও, ডেকে ওকে দিয়ে গাওয়াও। শানু আবার যখন গাইতে আসলো, তখন ওর একগাল দাড়ি, একটা জামা পরেছিল, সেটা স্ক্র্যাচ, মানে ইস্ত্রি নেই। আচ্ছা বিধুভূষণ চোপড়া একটু সাহেব সাহেবি মানুষ, স্টাইল, হ্যাঁ, সাহেব। সাহেবি স্টাইলের লোক ছিল। হ্যাঁ ও বললো না, একে ফিরিয়ে দাও, আমি আজকে গান করবো না। তখন শানু অবাক হয়ে গিয়ে বললো কেন আজকে করবে না কেন? বলছে না, আমার ডিরেক্টর না করছে, তুমি আজকে চলে যাও, চলে গিয়ে তুমি পরশু দিন। তারপরে ও বুঝতে পারলো যে ও একগাল দাড়ি আর ওই স্ক্র্যাচ জামা পরে গেছে বলে উনি করেননি, উনি একটু অন্য ধরনের ডিরেক্টর ছিলেন। তারপরে শানু এলো, অমিত কুমার আর ওই গান পেল না, শানু গাইলো দুটো কালজয়ী গান, ওই কালজয়ী গান, একটা মাইলস্টোন হয়ে গেল। এক লড়কি কো। তারপরে শানুর যখন গান গাইবার পর, শানুর পিঠে যখন আর.ডি. বর্মন বিরাট মাঠে, মানে কিলচল হুম দিচ্ছে, হুম তখন শানু একটু নার্ভাস হয়ে গেল যে আমাকে কেন মারছে, কেন আমি কি গান খারাপ গেয়েছি? হুম তখন ওর সেক্রেটারি ভরত ভরত বলল আমার স্যার যখন কোনো গান দারুণ ভালো হয়, তখন মানে খুশিটা এরকমভাবে থাকে। খুশিটা ওরমভাবে রিপ্লাই করে। তো আপনি তো বোধহয় আশা বা ভোসলেকে নিয়েও প্রচুর প্রোগ্রাম তো করেছেন। প্রচুর, হ্যাঁ। মানে আপনি বোধহয় সবচেয়ে বেশি প্রোগ্রাম বোধহয় আশা ভোসলেকে নিয়ে করেছেন। হ্যাঁ, আশা ভোসলে আর বোধহয় উষা উত্তুপ আর ভূপেন হাজারিকা, এই তিনটে আপনার বোধহয়। ওরে বাবা, একটা সময় ছিল ভূপেন হাজারিকা আর উষা উত্তুপ আমার জীবনে হাইস্ট প্রোগ্রাম করেছে। আচ্ছা, কিন্তু মানে আশা ভোসলের প্রোগ্রাম করে আপনার বোধহয় আপনি একটা গোটা ভারতবর্ষে আহ, অনেকটাই সাফল্য পেয়েছেন। আশাজির প্রোগ্রাম অনেক করেছে, এবং আশাজি খুবই অন্যরকম ছিল। উনি আবার একটু স্টাইল আলাদা ছিল, মানে 2-3টে গান গাইলো,
আবার ভেতরে চলে গেল, শাড়ি চেঞ্জ করলো, করে আবার এসে গাইলো। তো ওই গ্যাপটায় হয়তো সুরেশ ভোসলে গাইছে, তখন ভেতরে গিয়ে শাড়ি চেঞ্জ করে এসে আবার আবার গান আরম্ভ করলো। আশাজিকে নিয়ে আমি প্রচুর প্রচুর অনুষ্ঠান করেছি। প্রচন্ড এই যে এদের এই এত দীর্ঘ একটা কেরিয়ার প্রত্যেকের, হ্যাঁ, মানে আশাজি, আশা ভোসলে বা লতা মঙ্গেশকর, এদের এদের এই যে কেরিয়ারটা আপনি কি দেখেছেন এদের, মানে কোনটা থেকে কোনটায় আলাদা ওরা, মানে এই ধরুন একটা মানুষের ডেডিকেশন বলুন, তার মানে একটা সমর্পণ বলুন একটা কিছুর প্রতি, এটা কিরকম দেখেছেন এদের? মানে তোমাকে তুমি বলছি, তুমি মার্ক করেছো কি না, অপিনায়রের গান কোনোদিন লতা মঙ্গেশকর গায়নি। আশা ভোসলে অপিনায়রের লকেট পরত, যেহেতু অপিনায়রের সঙ্গে আশা ভোসলের বিরাট প্রেম ছিল। অপিনায়রের ছবি দেওয়া লকেট, সেটা আশাজি পরত। তারপর তো আশাজির সঙ্গে ব্রেক হয়ে গেল, যার জন্যে লতা মঙ্গেশকর অপিনায়রের কোনো গান আজ পর্যন্ত গায়নি। তো মানে কিন্তু মানে আমি বলছি মানে এদের সাধনার জায়গাটা যদি আমি একটু বলি, যে এদের কতক্ষণ মানে কিরম রেওয়াজ করতেন বা কিরকম স্টেজে ওঠার আগে ওদের প্রস্তুতি কি হতো? না না, বম্বের সব আর্টিস্ট মানে খুব সিনসিয়ার ছিল সবাই। মানে এখন পর্যন্ত আমি সুরেশ ভাটকারের কথা বলছি, ও এত এত রেওয়াজি ছেলে, ও গান বাজনা ছাড়া কিচ্ছু জানে না। তো বম্বেতে সকলেই গানটা নিষ্ঠায় ভাবে নিত, এবং গান সবসময় সারাদিন সকালবেলা থেকে রেয়াজ করতো, রেয়াজ করে তারপরে সারাদিন অন্য অন্য কাজ করতো। তোষণদা, এটা কি সত্যি যে এই দম মারো দম গানটা ঊষা উত্তুপকে দিয়ে গাওয়ানোর জন্য একটু গন্ডগোল হয়েছিল আশা ভোসলে আর আর ডি বর্মনের? মানে আশা ভোসলে ঠিক সেইভাবে নেয়নি আর কি। আচ্ছা, উনি কি চাইতেন মানে আর ডি বর্মন সব গানগুলো ওনাকে দিয়ে গান? ওনাকে দিয়ে গাওয়ানো, উষাজিকে দিয়ে গাইয়েছিল বলে উষা উত্তুপ কিছু বাজে কমেন্টস করেছিল, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আশাজি বলেছিল যে রাস্তার কুকুর ঘেউ ঘেউ করে, তার কোনো জবাব দিতে হয় না। আচ্ছা, এই এই জায়গা পৌঁছে গেছিল এই গানটা নিয়ে ঝামেলা? ঝামেলা। আচ্ছা, মানে এটা আপনি সাক্ষী আর কি, মানে তাই তো? একদম একদম একদম। তো মানে তো আর ডি বর্মন কিভাবে রিয়াক্ট করেছিলেন তখন? তারপরে কি আর গাওয়াননি ওনাকে দিয়ে? না না, আর ডি বর্মন গাওয়ায়নি। তারপরে এরকম অনেক হয়েছে। আর ডি বর্মন আরতি দিকে দিয়ে গাইয়েছে, আশা ভোসলে ট্যাক্সি করে ফলো করতে করতে চলে গেছে আরতি মুখার্জি বাড়ির সামনে আচ্ছা। দেখতে, যে মঞ্জুমদা কখন ঢুকলো কখন বেরোলো। হ্যাঁ, এতটা এতটা ইয়ে ছিল, প্রেসিং ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এই যে মানে আরতি মুখোপাধ্যায় যে বলেন এটা, যে ওনার প্রতি ঠিকঠাক ভালো ব্যবহার করেনি বোম্বে থেকে, সেটা কি সত্যি তাহলে? খানিকটা তো সত্যি। আর আরতি মুখার্জিকে ম্যাক্সিমাম ব্রেক দিয়েছে রবীন্দ্র জৈন। হুম, রবীন্দ্র জৈন ব্রেক দিয়েছিল সবচেয়ে ভালো। আচ্ছা, রবীন্দ্র জৈনের যে একটা আশ্রম ছিল ওখানে, যেখান থেকে উনি আর্টিস্টদের তুলতেন, এরকম ছিল? না, আশ্রম কোন ছিল না। আচ্ছা, তো মানে ওই তাহলে অভিজিৎ বোধহয় তো রবীন্দ্র জৈনের ওখানেই ক্লাস করতেন? অভিজিৎ ক্লাস করতেন না, তাহলে? এটা কিন্তু আমার বলা ঠিক হবে কিনা আমি জানি না। হ্যাঁ অভিজিৎ কানপুরের ছেলে। হ্যাঁ। ও বম্বেতে এসে প্রথম দিকে একটা ভদ্রমহিলা মিউজিক ডিরেক্টর হবে বলে বম্বেতে থাকতো, আমি নামটা ভুলে গেছি। হ্যাঁ। অভিজিৎ তার কাছে এসে প্রথম উঠেছিল। আচ্ছা তারপরে সে ভদ্রমহিলার কিছু হয়নি বলে তিনি ফিরে গেছেন। আচ্ছা। তারপরে অভিজিৎ রবীন্দ্র জৈনের বাড়িতে এসে থাকতো, এবং রবীন্দ্র জৈনের তখন পিক টাইম, হ্যাঁ। তখন উনি সারাদিন মিউজিক কম্পোজ করছে, যত প্রডিউসার আসছে তাদের গান শোনাচ্ছে, সব কিছু হয়ে গেলে একটা বিছনা ছিল, সেই বিছনা যখন সবাই চলে যেত, অভিজিৎ ওই বিছনাটা নিয়ে রাত্রিবেলা ওখানে ঘুমোতো, ওইখানেই থাকতো, ওইখানেই খেত, সব কিছু করতো। কিন্তু রবীন্দ্র জৈন অভিজিৎকে দিয়ে জীবনে কোনোদিন একখানা গানও গাওয়ায়নি। আচ্ছা। কারণ হচ্ছে উনি এত বেশি সঙ্গীতের মানে মহান মানুষ ছিল যে উনি কে কীরকম আর্টিস্ট সেটা বুঝে
যেরকম জেসু দাস রবীন্দ্র জৈনের প্রচুর গান গেয়েছে, সুরেশ ভাটকার রবীন্দ্র জৈনের অনেক গান গেয়েছে। আচ্ছা, তো অভিজিৎকে দিয়ে আপনি প্রোগ্রাম কবে থেকে করালেন, শুরু করলেন? অভিজিৎকে দিয়ে আমি প্রথম প্রোগ্রাম করালাম, আমি একটা কুচবিহারে শো করেছিলাম, তাতে কেষ্ট মুখার্জি তখন নামকরা কমেডিয়ান, ওনাকে নিয়ে গেছিলাম, রবীন্দ্র জৈনের ফুল গ্রুপকে নিয়ে গেছিলাম। তাতে আমি অভিজিৎকে প্রথম চান্স দিই, মানে ট্রেনে করে কলকাতা এনে কলকাতা থেকে আবার ট্রেনে করে কুচবিহার নিয়ে গেছিলাম। ওইটাই ওর প্রথম জীবনের অনুষ্ঠান, প্রথম শো ওটাই? প্রথম শো। হ্যাঁ। আচ্ছা, তারপর সেখান থেকে আজকে অভিজিৎ আর কি। হ্যাঁ। আচ্ছা, এই কৃষ্ণ মুখার্জির কথা বললেন, এটা মানে সাধারণ মানুষের, মানে যারা কৃষ্ণ মুখার্জির অভিনয় দেখেছেন সেই সময়, আজকে আমাদের বয়সী যারা আর কি, তাদের একটা প্রশ্ন ছিল কৃষ্ণ মুখার্জি নিজে কতটা অ্যাকচুয়ালি অ্যালকোহল খেতেন আর কি, মানে মদ্যপান করতেন। মদ্যপান করতেন। তো মানে এই যে উনি অ্যাক্টিংটা করতেন, এটা মানে একটাকে মানে আইকনিক একটা লেভেলে নিয়ে গেছেন, মানে এই অ্যাক্টিংটাকে তখন তো মদ্যপ অবস্থায়, মানে এইটা মানে উনি তার বাইরে কিরকম ছিলেন, মানে অভিনয়ের বাইরে কেমন মানুষ ছিলেন? খুব ভালো মানুষ। কোথাকার লোক অ্যাকচুয়ালি কৃষ্ণ মুখার্জি? কৃষ্ণ মুখার্জি এসেছিল কলকাতা থেকে, আচ্ছা। তারপর তো বম্বেতে ফ্ল্যাট ট্যাট কিনে খুব এস্টাবলিশড হয়ে গেছিল। তখন তো যত হিন্দি ছবি ছিল সব ছবিতেই উনি কাজ করতেন। হুম। তো উনি এস্টাবলিশ ছিলেন ওখানে, হ্যাঁ। এস্টাবলিশ অ্যাক্টর ছিলেন। তো আপনি প্রোগ্রাম করেছেন অনেক অনেক। আচ্ছা, তো মানে কিছু স্মৃতি মনে আছে ওনার কৃষ্ণ মুখার্জির সঙ্গে? স্মৃতি মানে কি, এইগুলো না বলার মতো কথা নয়। তবু বলছি, ওই কেষ্টদা মানে ড্রিঙ্কটা ভীষণই করতেন। অ্যাকচুয়ালি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। খুবই ভীষণই করতেন। এবং আমাদের সঙ্গে কুচবিহারে গিয়ে গাড়ি করে যখন আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি, তখন ওই গাড়িতে ড্রিঙ্ক করছেন, এরকম ছিলেন আর কি মানুষ। হ্যাঁ, কিন্তু মানে ওই ওই যে বিশেষ স্টাইলে কথা বলাটা, সেটা অ্যাক্টিংয়ের জন্যই, তাই তো? হ্যাঁ, অ্যাক্টিংয়ের জন্য তো ডেফিনেটলি। তো আরেকটা যদি বলুন, আপনি তো মিঠুনদাকে একদম প্রথম থেকে দেখেছেন, মানে মৃগয়ার সময় থেকে মিঠুনদার সঙ্গে আপনার বোধহয় আলাপ, তাই তো? কীভাবে হয়েছিল মিঠুনদার সঙ্গে আলাপ? এগুলো কি বলবো আমি? বলুন না, আপনার তো বলতেই হবে, একটা মানে তো ইতিহাসে একটা দলিল থাকা উচিত। মিঠুন আমার ভীষণ ভালো বন্ধু, এখনও আমার খুব ভালো বন্ধু। আমরা একদম তুই তাকারি করে কথা বলি। মিঠুন যখন প্রথম মৃণাল সেনের ছবি করে, তখন ওর সঙ্গে বিরাট প্রেম হয়ে গেছিল মমতা শঙ্করের। হুম। এই বিল্ডিংয়েরই অমলা শঙ্করের বাড়ি বোধহয় এই building এ, এখনো আছে। হুম। ওটা মমতা শঙ্কর এসে দেখাশোনা করে। হুম। মিঠুনের বিরাট প্রেম হয়ে গেছিল মমতা শঙ্করের হ্যাঁ, সেটা সঙ্গে। মমতা শঙ্করও বলেছেন, বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছিল। আমি সব চিঠি নিয়ে আসতাম, এনে মোদিকে মমতা দিতেন। শঙ্করকে মমকে দিতাম। আচ্ছা। সেই থেকে তারপরে মিঠুন জানলো যে, মানে মমতা শঙ্করের মা অমলা শঙ্কর খুব জানতেন মহিলা। হ্যাঁ, এইসব হওয়ার পর তারপরে তো ব্রেক হয়ে গেল। তারপরে মানে কেন ওদের প্রেমটা শেষ হয়ে গেল কেন, মানে কোথা থেকে বিয়ে হলো? না, তারপরে প্রেমটা শেষ হয়ে গেল এই কারণে যে মিঠুন জানলো যে অমলা শঙ্কর খুব দাপটে মহিলা, খুব মানে ইয়ে করে, কন্ট্রোল করে। এইসব জেনেই ওদের ব্রেক হয়ে গেল। আচ্ছা, তো মিঠুনদার এই জার্নিটা আপনি দেখেছেন তো নিশ্চয়ই, মানে এই যে তখন আপনার এত ক্লোজ আর কি, মিঠুনদার এই যে উত্থানটা, মানে একদম প্রায় মৃগয়া যখন করছেন তখন তো মিঠুনদা আগে সেভাবে কেউ চেনে না বোধহয়, ডিসকোর অ্যান্সার থেকেই সবটা ইয়ে। তো এই সময়টার মিঠুনদা, আজকের মিঠুনদা বা মাঝের মিঠুনদা, যখন সুপারস্টার মিঠুন চক্রবর্তী, তখন মিঠুন যখন এই ছবিটা করে তখন ওই চালু মার্কেটে একটা ফ্ল্যাটে ওরা ভাড়া থাকতো। আমার মনে আছে মৃগয়া করে মিঠুন অনেক অ্যাওয়ার্ড পেয়েছিল। আর যেহেতু একটু রঙটা কালো ছিল বলে, ও যেখানে গেছিল ফেস্টিভ্যালে, সেখানে যত হিরোইন ছিল বিদেশি, তারা সবাই ওর পেছনে পড়ে গেছিল। ও নিজেই আমায় গল্প করেছে। আচ্ছা আমি বললাম, কেন? বললাম, আমার রঙটা একটু কালো, ওরা সেটাই পছন্দ করতো। আচ্ছা, হ্যাঁ, মিঠুনদার পেছনে চিরকালই মহিলারা এরকম দৌড়েছেন আর কি, সারা জীবন ধরেই আর কি। এবং তখন মিঠুন চারু মার্কেটে থাকতো। তো সব অ্যাওয়ার্ড নিয়ে এলো, সেই অ্যাওয়ার্ডগুলো নিয়ে ও আবার বসুশ্রীতে গিয়ে মন্টু বোসকে দেখালো যে এই অ্যাওয়ার্ড পেয়েছি। ঠিক কথা।
আর অমিতাভ বচ্চনকে নিয়ে শো করেছেন? না, অমিতাভ বচ্চনকে নিয়ে শো করেননি? করিনি এই কারণে ওনার সিকিউরিটি কেউ দিতে পারতো না। উনি বলতো আগে আমায় সিকিউরিটি চিঠিয়ে দাও, যেখানে বলবে আমি বলবো, কিন্তু কোনো সিকিউরিটি কেউ দিতে পারতো না বলে উনি শো করেনি। উনি একটা বারই বোধহয় এসেছিল আমার মনে হয় এই সংবাদ প্রতিদিন একটা প্রোগ্রাম এসেছিল। সংবাদ প্রতিদিন। হ্যাঁ, এই যেটা সল্টলেক স্টেডিয়ামে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ঠিক কথা। তো মিঠুনদার সেই সময় পপুলারিটি কিরকম ছিল? মানে অমিতাভ বচ্চনের চেয়ে বেশি ছিল মানে সার্টেন পার্টি? না না না, সেরকম ছিল না। মিঠুনের অপারেটটি ডেফিনেটলি ভালো, দারুণ ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু অমিতাভের মতো ছিল না। মানে বেঙ্গলে যে সময় ধরুন 86 হোপ 86 করছেন বা ইয়ে, না, হোপ 86 এর সঙ্গে আপনার কোনো ইয়ে ছিল সেই সময়? আপনি আমি সুভাষদার সঙ্গে ছিলাম। হ্যাঁ, যে এত আর্টিস্টকে নিয়ে আসা কিভাবে সম্ভব হলো ওটা? সম্ভব হলো, সুভাষদা আমার সঙ্গে গেছিল বোম্বেতে, হ্যাঁ, গিয়ে এখান থেকে ফোন করে সবার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিল। প্লাস আমাদের তখন উনি এখানকার একটা দাপুটে মিনিস্টার, সেই হিসেবে সবাই জানতো বোম্বেতে। তো এটা কিরকম টাকা পয়সা নিতেন? ধরুন মিঠুন সেই সময় একটা প্রোগ্রাম করতে কত নিতেন? বা ধরুন না, যে ধরুন আমার কথা বলছি যে আজকের দিনে একটা শ্রেয়া ঘোষাল হয়তো একটা প্রোগ্রাম করতে গেলে আজকে অরিজিৎ সিং একটা প্রোগ্রাম করতে গেলে 3-3.5 কোটি টাকা নেয়। 5 কোটি টাকা এখন হয়ে গেছে। তো সেই সময় ধরুন কিশোর কুমার বা অমিত কুমার বা কুমার শানু যখন শুরু করছেন, এদের কিরম টাকা পয়সা ছিল? তখন কিশোরদার পিক টাইমে 7.5-8 লাখ টাকা নিয়েছে। পিক টাইমে? আচ্ছা, অরিজিৎকেও তো বোধহয় আপনি প্রথম দিকে, যেমন যখন অরিজিৎ হয়নি বা পরবর্তীকালেও আপনি বেশ কিছু প্রোগ্রাম করেছেন। অরিজিৎকে নিয়ে আমি প্রথম প্রোগ্রাম কলকাতা আমি করেছি। ফার্স্ট প্রোগ্রাম আমার করেছে, 2.5 কোটি টাকা দিয়েছিলাম। তারপরে হ্যাঁ, তারপরে আমি শিলিগুড়িতে একটা শো করেছিলাম, সেখানে 3 কোটি টাকা দিয়েছিলাম। আচ্ছা, মানে তখন অরিজিৎ সিং হয়ে গেছে তখন? হ্যাঁ, তখন অরিজিৎ সিং হয়ে, মানে আপনি প্রথম মানে অরিজিৎ সিংকে নিয়ে ভালো প্রোগ্রাম করেছেন আর কি, বড় প্রোগ্রাম করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি। তো তুহিনদা, আরেকটা কথা হচ্ছে যে আপনার তো নিশ্চয়ই মানে প্রচুর এই যে প্রোগ্রাম করতে গিয়ে বেশি বেশি খারাপ অভিজ্ঞতাও হয়েছে নিশ্চয়ই। মানে ধরুন যে কোনো প্রোগ্রাম করেছেন, আর্টিস্টদের টাকা আপনার হাতে পুরোটা দেয়নি, এরকম কিছু তো নিশ্চয়ই হয়েছে। মানে সেরকম কিছু মনে পড়ে কিছু? আমি আমি সত্যি কথা বলছি, রানী মুখার্জি আর আমার ছোট মেয়ে রাজনন্দিনী, হ্যাঁ, ওরা দুজন খুব বন্ধু ছিল। আচ্ছা আর এই বাড়ির ছাদে রানী রেগুলার আসতো। আচ্ছা। মানে তখন একটা ছবি খালি প্রসেনজিতের সঙ্গে করেছিল, বিয়ের ফুল। হ্যাঁ, তখন ও এখানে রেগুলার আসা যাওয়া করতো। তারপরে এই যে এবারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি ওকে ফোন করলাম, কিন্তু মিথ্যে কথা বলবো কেন, ফোন ধরে খুব আমি ওকে কনগ্র্যাচুলেশন জানালাম যে তুই পেয়েছিস, খুব ভালো লাগছে এটা। তো এইরকম হ্যাঁ, মানে আপনার মানে কোনো ধরুন কোনো জায়গায় গেছেন প্রোগ্রাম করতে, ধরুন যে টাকাটা আপনাকে দেবে বলেছে আর্টিস্টদের টাকা, সেটা আপনার হাতে পৌঁছায়নি হয়তো বলবেন, যেটা আমি শুনেছিলাম একটা রামপুরহাটে কোনো একটা ঘটনা হয়েছিল, আপনি আগে বলেছিলেন নাকি? সে কি হয়েছিল? তো রামপুরহাটে একটা ছেলে একটা ফাংশন করেছিল, তাতে আমার মনে আছে সলিল চৌধুরী, সবিতা চৌধুরী, দেবশ্রী রায়, এরা সব ছিল। আচ্ছা, সেই ফাংশনটা খুব সাকসেস হয়েছিল। ফাংশনটা সাকসেস হওয়ার পর ওই যার ফাংশন ছিল সে এসে আমায় 20,000 টাকা দিয়ে বললো, এটা আপনি রাখুন। আর কেন? বললাম আমার দারুণ টিকিট বিক্রি হয়েছে, হয়েছে, এরকম আমার শো খুব সাকসেস। তারপরে একটা শো ছিল, সেই শোটায় ও এত টিকিট বিক্রি করেছিল লোককে, সেটা বাপি লাহিড়ির শো ছিল। আচ্ছা, তা আমি বাপি লাহিড়ি, বাবা অপরেশ লাহিড়িকে একটা সম্বোধনা দেবো বলে স্টেজে তুলেছি। স্টেজে যেই উনি উঠেছে, এত বড় একটা ঠান্ডা ইট এসে স্টেজে পড়লো। আমি ন্যাচারালি নার্ভাস হয়ে গেলাম। তারপরের দিন কল্পনা আয়ারের বোনের বিয়ে। কল্পনা আয়ার তখন বিরাট নাম করা মানে নৃত্যশিল্পী আর কি, ক্যাবেরে। তা আমি যখন অপরেশ লাহিড়ি হলো, তখন দেখলাম যে গণ্ডগোল। পুলিশ আমাকে বলছে যে আপনি একটা কাজ করুন,
স্টেজ থেকে সব আর্টিস্টকে নিয়ে আপনি বেরিয়ে যান। আমি কেন? বললো না, এখানে গন্ডগোল হবে। পরে শুনলাম ও পুলিশ থেকে পারমিশন না নিয়ে হাইকোর্ট থেকে পারমিশন নিয়েছিল। ও, তাই জন্য পুলিশ কোনো সাহায্য করছিল না? সাহায্য না, পুলিশ আমাদের বার করে দিল গাড়ি দিয়ে। আচ্ছা। আমরা গাড়ি নিয়ে যখন বোলপুর এসছি, হ্যাঁ। বোলপুরে আমার গাড়ির সামনে কেউ একটা চাদর ঢাকা দিয়ে যে গাড়িতে উঠেছে, তারই ফাংশন ছিল। ও লুকিয়ে সে লুকিয়ে পালিয়ে এসছে। আচ্ছা। আর সে বস্তা করে টাকা এত বিক্রি হয়েছে, হ্যাঁ। বস্তা করে টাকাগুলো বেঁধে বেঁধে আগে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা। আর যখন গন্ডগোল আরম্ভ হয়ে গেছে, হ্যাঁ। ভাঙচুর, চেয়ার, এইসব, হুম। তখন আমরা যখন বোলপুরে এসে সার্কিট হাউসে ঢুকছি, তখন দেখি পুলিশ আমাদের গাড়ির কাছে এসছে। ততক্ষণে তো নেমে ওই ছেলেটা চলে গেছে। আচ্ছা, তো ধরা পড়ছিল সেটা? না না, পরে আপনি টাকা পেয়েছেন? পাননি? না, পাইনি। তাহলে এত আর্টিস্টকে কি আপনাকে দিতে হলো টাকা? আমি অর্ধেক টাকা পেয়েছিলাম, অর্ধেক টাকা আমাকে দিতে হয়েছিল। অর্ধেক টাকা আপনাকে দিতে হবে? এটার জন্য কি আমরা বোম্বের ফ্ল্যাট বিক্রি করতে হয়? বনির মুখে শুনেছিলাম, মানে বনির একটা লেখায় পড়েছিলাম বোধ হয়। তখন মানে এইটা তো আপনি যদি নাই দিতেন, ধরুন টাকাটা যদি ধরুন আর্টিস্টদের বলতেন যে এরকম হয়েছে, তাহলে তো মানতো। না না, মানতো না, আমার রেপুটেশন নষ্ট হয়ে যেত। সেই জন্য আমি আর্টিস্টের টাকা দিয়ে দিয়েছি, এবং তখনকার দিনে আমার ফ্ল্যাট আমি বিক্রি করে পরে আবার আমি ফ্ল্যাট কিনেছি। এখন বম্বেতে আমার এখনও। হ্যাঁ, তো মানে এইটা বোধহয় একজন আপনার মতন একজন যারা এই অনুষ্ঠান সংগঠন করেন, সংগঠক যারা, তাদের কাছে বোধহয় এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে গুড উইলটা খুব ইম্পর্টেন্ট। সেটা এখন তো নেই, এখন তো সব চোরছাঁচোরা অর্গানাইজার। এখন যাত্রাপাড়ায় গেলে দেখবেন দুনিয়ার আর্টিস্টের ছবি দেওয়া একটা অফিস। একজন এসে আমাকে একদিন গল্প করলো, এক্ষুনি 50,000 টাকা রানী মুখার্জির জন্য অ্যাডভান্স করে এলাম। তখন রানীর বিয়ে টিয়ে হয়নি। তাহলে 50,000 টাকা রানী অ্যাডভান্স নিল, যাকে দিলে বললো হ্যাঁ নিল। আমরা কত টাকায় করেছো? না 5 লাখ টাকায়। আমরা 5 লাখ টাকায় রাজি হয়েছে? বললো হ্যাঁ। সেই লোকটাই কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, বললো আমি গেছিলাম ওই অফিসটা, দেখলাম তালা ঝুলছে, আর ওই লোকটা ওখানে আসে না। এখন এরকম বোধহয় প্রচুর, বোধহয় এখনো যাত্রাপাড়ায় আছে। এমনি অনুষ্ঠান সংগঠিত, মানে এই যে ম্যানেজার কনসেপ্টটা এখন হয়েছে, বা ইভেন্ট অর্গানাইজ কনসেপ্ট, আপনি এটাকে কীভাবে দেখেন? যে আর্টিস্টদের ম্যানেজার, এটা কি আগে এরকমভাবে ছিল, এখন যেরকমভাবে? একদম ছিল না, আগে ছিল না। আগে কোনো অর্গানাইজার, আমাদের একটু পরে এসছে সুপ্রকাশ গড়গড়ি। কোনোদিন কোনো আর্টিস্ট বলবে না যে আমি টাকা পাইনি বা কিছু। বারিন্ধর, মানে সুচিত্রা সেনের বোনকে বিয়ে করে রিসেন্ট মারা গেলেন। তো এরা খুব নিষ্ঠা ছিল এবং কোনো বদনাম ছিল না। এখন তো সব চোর, এখন অর্গানাইজার বলতেই চোর। এখন কটা অর্গানাইজার আছে যে নিজের ঘর থেকে টাকা দেবে আর্টিস্টকে? কেউ নেই। তুজন, আপনি বোধহয় একবার অনুষ্ঠান করেছিলেন, মানে আপনি পরবর্তীকালে অনেক শিল্পীর আর কি 50 বছর এরকম অনুষ্ঠান করেছেন, কিন্তু আপনি একটা অনুষ্ঠান করেছেন খুব ব্যতিক্রমী অনুষ্ঠান, সেটা হচ্ছে 1980-র 16ই আগস্টে যারা মারা গেছিলেন তাদের নিয়ে একটা, তাদের ফ্যামিলিগুলোর জন্য বোধহয় একটা আপনি অনুষ্ঠান করেছিলেন। এটা কীভাবে হয়েছিল, মানে কীভাবে পুরোটা হয়েছিল? এটা সব আর্টিস্টকে আমি বলেছিলাম, ওই মাঠে যে মারা গেছিল না, ওদের, হ্যাঁ, ওদের ফ্যামিলির সাহায্যের জন্য করেছিলাম। এবং সব আর্টিস্টরা বিনা পয়সায় গান করেছিল। আর একটা অনুষ্ঠান আমি বিরাট করেছিলাম, সেটা তালে তালে 43 ঊষা উত্তুপের। আচ্ছা, 43 বছরের? হ্যাঁ, ওর 43 বছর হয়েছিল, সেটা করেছিলাম তালে তালে 43। তাতেও সব আর্টিস্ট এসেছিল, মানে রুনা লায়লা, সাবিনা, ইয়াসমিন বাংলাদেশ থেকে, বম্বে, সবাই, কেউ বাকি থাকেনি। উষাদির জন্য এসেছিল, গিয়েছিল আর কি। তো এই বোধহয় আপনি বনশ্রী সেনগুপ্ত বা নির্মলা মিশ্রের জন্য করেছেন, এরকম 50 বছর নির্মলা মিশ্রের জন্য করেছিলেন? একটা অনুষ্ঠান করেছিলাম নির্মলা মিশ্র আর মাধুরী চট্টোপাধ্যায়।
আচ্ছা, তাদেরকে ট্রিবিউট জানার জন্য। একটা কথা জিজ্ঞেস করি এই জায়গা থেকে দুজনদা, মানে এই যে লাইমলাইট থেকে সরে গেলে আপনি অনেক আর্টিস্ট দেখলেন যে অনেক সময় কি হয় যে একটা প্রাইমে থাকে আর্টিস্ট, তার তার যে ডিমান্ডটা থাকে পরবর্তীকালে আস্তে আস্তে ফিকে হয়, তারা কি মানে এই যে লাইমলাইটটা যেটা বলি আমরা সেটা থেকে আস্তে আস্তে সরে যায়। তো ওই সময় ওদের ক্রাইসিসটা কীভাবে দেখেছেন আপনি? দেখুন, আমি একটা কথা বলি, আমার বলা উচিত না। আজকে আরতিদি গাইতে পারে না, গলা দিয়ে একেবারে আওয়াজই বের হয় না, তাও শুনি মহাজাতি সদনে উনি গাইতে আসছেন। তা কী হয়, আমার মনে হয় যখনই আর্টিস্ট মানে গান গাইতে পারেন না, তখন তার সরে যাওয়া উচিত, ১ নম্বর। আমার এখনও মনে আছে, আমি একটা প্রতিবন্ধীদের জন্যে রবীন্দ্র সদনে শো করেছিলাম। তা হেমন্তদাকে আমি ৫,০০০ টাকা দিয়ে বলেছিলাম ২টো গান গাইতে হবে, আপনার নামটা খালি দিলে আমার হাউসফুল হয়ে যাবে। বললো ঠিক আছে। আমি হেমন্তদাকে নিয়ে, আরও আর্টিস্ট ছিল, হেমন্তদার 2টো গান গাইবার পর আমি পেছনে গিয়ে পিঠে হাত দিয়ে বললাম, হেমন্তদা আর একটা গান গাইলে ভালো হয়। তো মাইকেই বললো, তোজন এরম তো কথা ছিল না, তুমি বলেছিলে আমায় 2টো গান গাইতে, এখন বলছে আবার আরেকটা গাইতে। আমি রিকোয়েস্ট করাতে উনি আরেকটা গান গাইলেন। তখন কি ছিল, তখন নামটা বিক্রি হতো, তখন আর গান গাইতে পারতেন না, বা সেটা এখন আবার সেই জিনিসটা নতুন করে আরম্ভ হয়েছে, যে গাইতে পারে না কিন্তু তাকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে। কিন্তু মানে এই যে এদের তো একটা ধরুন যারা আর্টিস্ট আর কি, তাদের তো একটা কষ্টও থাকে যখন মানে ধরুন রেগুলার ধরুন তোচনদার ফোন পাচ্ছে বা এরকম আরও অন্য কারোর ফোন পাচ্ছে, আবার একটা সময় আসছে তার কাছে কোনো ফোন যায় না আর্টিস্ট মানে পুরো প্রোগ্রামের জন্য, তো ডেফিনেটলি, তাদের তো একটা ক্রাইসিস হয়। ডেফিনেটলি। সেটা কিরম দেখেছেন, মানে কাউর দেখেছেন আপনি? দেখেছি, অনেকের দেখেছি, যে মানে অনেক অনুষ্ঠান মানে আগে করতো, এখন করে না, এরকম অনেক অনেক অনেক, মানে কি আর বলবো। মানে তাদের খুব সহজেই ভুলে যায় তো মানুষ, মানে সেটাই বলছি আর কি সেইখানটায়। মানে তাদের তাদের ক্রাইসিসটা কি থাকে সেটা যদি একটু বলেন আর কি, মানে কোনো মানে যারা ধরুন পুরনো আর্টিস্ট এরকম এরকমভাবে কষ্ট নিয়ে বেঁচে যাচ্ছেন, ধরুন আজকে আমরা শুনেছি যে আহ, অনেকের ক্ষেত্রেই যে শুনেছি যে প্রতিমা বন্দ্যোপাধ্যায় একটা সময় বৃষ্টির আড়ালে চলে গেছিলেন, অনেক আর্টিস্ট এরকম ছিলেন যা, এইগুলো আপনি দেখেছেন কাছ থেকে তো। প্রতিমাজি জানতো না ওনার হাজব্যান্ড একটা অ্যাংলো ইন্ডিয়ান মহিলাকে বিয়ে করেছিল, সেটাও প্রতিমাজির কাছে লোকানো ছিল। পরবর্তীকালে জানতে পেরেছে, কিন্তু প্রতিমাজি দুরবস্থা কোনো দিন হয়নি। এমনি সেই সেই সব দিক থেকে খারাপ টাইম গেছে নির্মলা মিশ্র, নির্মল মিশ্র। খুব খারাপ টাইম গেছে। মানে তারপরে নিজে ওইরকম কষ্ট পেয়ে মারা গেছেন, তারপরে স্বামীও মারা গেছেন। এখন মাঝে মাঝে ওর ছেলে ফোন করে, আমি শুনি ওর ছেলে কোনো একটা দোকানে, মানে ওই কচুরি, চা, এইসব জলখাবার বিক্রি হয়, সেখানে কাজ করে দেয়, ওরাই দুপুরবেলা খেতে দেয়, ওরাই রাত্রিবেলা খেতে দেয়। মানুষের কষ্ট শুনলে খারাপ লাগে। হুম। তো আজকের দিনে তো অনেকে এইটাকে আজকে একটা পেশা হিসেবে নিচ্ছে। আজকের দিনে অনেক ছেলেমেয়েকে আমি জানি যারা ইভেন্ট করতে চায়, ইভেন্ট করে, এই ধরনের আর্টিস্ট ম্যানেজমেন্ট করে। হ্যাঁ, তাদের কাছে আপনি তো লেজেন্ডের মতন আর কি। তাদের কাছে আপনি যে কাজটা করেছেন গত প্রায় 5টা দশক ধরে, তো আপনি তাদেরকে কি সাজেশন দেবেন? দেখুন, আমি যারা এখন করতে এসছে তাদের একটা কথাই বলবো, আমাদের এই লাইনটা এমন না, এখানে কোনো চেক ড্রাফট এসব কিছু চলে না। এখানে ক্যাশ টাকার লেনদেন। আপনার কাছে আসবে, 4টে আর্টিস্টের নাম দেবে, আপনার কাছে অ্যাডভান্স টাকা দেবে, আপনি কনসেন্ট এনে দেবেন, তারপর ফাংশনের 4 দিন 3 দিন কি 7 দিন আগে ফুল টাকা দিয়ে যাবে। ওই টাকার লোভটা সামনে রাখতে হয়। ওই যে আমি ক্যাশ টাকা পেলাম, ওটা খরচা করে ফেললাম, আর্টিস্টের টাকা দিলাম না, আর্টিস্ট পৌঁছলো না, সেটা না করাই উচিত। যারা এখন নতুন এই লাইনে এসছে তাদের একটাই সাজেশন দেবো, যে নিজেকে সৎ রাখো এবং সৎভাবে
চলাফেরার চেষ্টা করে এবং যাদের সঙ্গেই কাজ করবে তারা যেন আঙুল তুলে বলতে না পারে যে আমাকে নিয়ে গিয়ে গাইয়ে আমার অর্ধেক টাকা দেয়নি। সেটা আমার সকলের কাছে অনুরোধ এবং আমার অ্যাডভাইস যে এটা করলে নিজের সম্মান নিজের কাছে থাকবে। তুই লাস্ট কোশ্চেন একটা, যে আজকের দিনে গোটা ইন্ডিয়া জুড়ে যে এই শো ইভেন্ট এই যে বিষয়টা, এটা এমন একটা জায়গায় চলে গেছে, ধরুন আজকে এখানে এসে কোল্ড প্লে শো করছে, বা আজকে ব্রায়ান অ্যাডামস এসে শো করে যাচ্ছে কলকাতায়, তো এবং সেখানে এই শোগুলো যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেখান থেকে তার যে সমস্ত কিছু মানে তার আপনি তার প্রেজেন্টেশন থেকে আরম্ভ করে তার পজিশনিং, ব্র্যান্ড পজিশনিং থেকে আরম্ভ করে সবটাই একটা একদম অন্যরকম জায়গায় চলে গেছে। মানে এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়টাই একদম অন্য জগতে চলে গেছে, অন্য লেভেলে চলে গেছে। তো আপনি এটাকে কীভাবে দেখেন, মানে এই যে গ্রোথটাকে আপনি কীভাবে দেখেন? গ্রোথ থেকে দেখি মানে কি, এখন যারা এই বড় এগুলো করে তারা নিষ্ঠার সঙ্গেই করে, তারা নিজের সম্মান রেখে নিজের, এবং আমার মনে হয় সেইভাবে করলে যতদিন করবে ততদিন স্টে করতে পারবে, এবং আমার মনে হয় সেটা করলে সবচেয়ে ভালো, এবং সেটা করার জন্যেই আমি সবাইকে বুদ্ধি দেব যে ভালোভাবে একদম নিষ্ঠা নিয়ে করলে সেটা অনেক বেটার, এবং সেটা করাই উচিত। আপনার এখন একটা কোনো স্বপ্নের জলসা আছে যে তোষণ ঘোষেরা করতে চায়? মানে এখনো একটা কোনো প্রোগ্রাম যেটা মনে হয় যে আমার এখনো করা হলো না, আমি করতে চাই? আমার না কোনো আমার নামে অলরেডি তোষণ ঘোষের জলসাঘর বলে একটা বই বেরিয়ে গেছে। হ্যাঁ, আমাকে নিয়ে হরনাথ চক্রবর্তী একটা ছবি করেছে, তাতে আমার নামে অঞ্জন চৌধুরী ক্যারেক্টার লিখেছে। মানে তাপস পাল কলকাতায় এসছে গানের আর্টিস্ট হবে বলে, শতাব্দী রায় ওকে বলছে যে তুমি তোষণ ঘোষের কাছে যাও, গেলে তোমাকে বিরাট নাম করিয়ে দেবে। তো সেই জন্য আমার আর কোনো ক্ষোভ নেই। আমাকে নিয়ে হরনাথ চক্রবর্তী অঞ্জন দাস স্ক্রিপ্টে ছবি করেছে, তাতে আমার নামের চরিত্র লিখেছে, আমাকে ফোন করেছে যে তুই কর অঞ্জন দাই, না আমি করবো না। তারপরে হারাধন বন্দ্যোপাধ্যায় ওই চরিত্রটা করেছে। তো মানে আপনার মোটামুটি ফুলফিলিং, এবং মানে ছেলেমেয়েরা ভালো করছে, সব মিলিয়ে আপনি? আমি খুব হ্যাপি। আর এখন তো আমার ছেলে বলা উচিত না, মানে শান, সোনু নিগম, প্রীতম, কালকেও প্রীতমের শো করেছে গৌহাটিতে। আচ্ছা, যার জন্য আজকেও ফেরেনি। সেই জন্যে আমার কোনো আর আক্ষেপ নেই যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। আমার 34 বছরের একটা অনুষ্ঠান আমি করেছিলাম নেতাজি, তাতে বম্বে বাংলার শিল্পীদের গাইবার সময় দিতে পারিনি। তাতে আমি প্রীতমকে টিকিট দিয়েছিলাম। প্রীতম রাত্রির জাগে, ভোরবেলায় ঘুমোতে যায়। ও প্লেন প্রথমটা ফেল করেছিল, পরে আবার একটা টিকিট কেটেছে, সেই প্লেন ফেল করেছে। লাস্ট প্লেন ধরে যখন আসছে তখন পুলিশ এসে নেতাজিতে আমায় বলল, আমার কাছে খবর এসে গেল যে প্রীতম প্লেন থেকে নেবে, রাস্তায় আছে, আর 15 মিনিটের মধ্যে পৌঁছবে। আমায় লালবাজার থেকে একটা অফিসার এসে বলল আপনি এক্ষুনি বন্ধ করুন, আমাদের আর 1 মিনিটও আপনাকে আমরা সময় দিতে পারবো না। কিন্তু তখন আমার কানে খবর এসে গেছে প্রীতম গাড়িতে ও ঢুকছে, আর শুধু আমার জন্যে আসছে, কোনো পয়সা নেয়নি। তখন আমি পুলিশ অফিসারকে বললাম আমি এখন প্রীতম এসে গেছে, ও যতক্ষণ স্টেজে না উঠবে আমি ফাংশন বন্ধ করব না, তাতে আপনাদের যদি মনে হয় আমাকে অ্যারেস্ট করবেন, করতে পারেন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু সেই ফাংশনে প্রীতম এলো, প্রীতম এসে গান গাইলো, সব কিছু করলো। এগুলো জীবনের সব পাওনা। আমার মনে হয় কমিটমেন্টটাও একটা বিরাট একটা ব্যাপার এই প্রফেশনে, কমিটমেন্টটা রাখতে হবে, ওটা সবচেয়ে বড়। ঠিক কথা। থ্যাংক ইউ তোজনদা, থ্যাংক ইউ সো মাচ। আপনি কথা বললেন আমাদের সঙ্গে এতক্ষণ ধরে, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা শুনলেন যে কীভাবে তৈরি হয় একটা মানুষ, এতগুলো বছর তার কেরিয়ার কেন থাকে আর কি, এবং এরকম মধ্য গগনে থাকে, সেটা বুঝতে পারলেন যে একটা ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে কমিটমেন্ট, লোককে কথা দেওয়া, সততা। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের বাংলা ইউটিউব চ্যানেল, ফলো করবেন আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।